অস্ট্রেলিয়ায় বন্ডাই সমুদ্র সৈকতে হামলাকারী সাজিদ আকরামের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট। সামরিক প্রশিক্ষণ নিতে মাসখানেক আগে বাবা ছেলে গিয়েছিলেন ফিলিপাইনে। টান দিয়ে নারীর নিকাব খুলে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রশ্ন উঠছে মানসিক সুস্থতা নিয়ে। পদত্যাগের দাবি বিরোধী দলগুলোর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 5 স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা। কট্টরপন্থী সংগঠন টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্টের 4 সদস্য আটক। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে ফিলিপাইনে সফর করেছিলেন। এদিকে তার ছেলে নাভিদ গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাসপোর্টেই। ফিলিপাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। হামলায় ব্যবহৃত গাড়ি থেকে আইইডি বোমা আর আইএসের পতাকা উদ্ধার করেছে সিডনি পুলিশ। তাদের ধারণা, জঙ্গি গোষ্ঠীর মদদেই এই হামলা চালিয়েছে বাবা ছেলে। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্তব্ধ গোটা অস্ট্রেলিয়া। এরই মধ্যে হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত বাবা ছেলের পরিচয় জানা গেলেও অস্পষ্ট মোটিভ। হামলাকারী সাজিদ নাভিদের সিডনির ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মিলেছে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ। তাছাড়া হামলায় ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হয়েছে আইইডি বোমা ও জঙ্গি সংগঠন আইএসের পতাকা। প্রাথমিক ধারণা, জঙ্গি গোষ্ঠীটির সাথে হামলাকারীদের ছিল সম্পৃক্ততা। নাভিদের নামে নিবন্ধিত গাড়ি থেকে আইইডি পাওয়া গেছে। মিলেছে আইএসের 2টি পতাকাও। ধারণা করা হচ্ছে বাবা ছেলে আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে চালিয়েছে এই সন্ত্রাসী হামলা। এখনো তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ আরও জানায়, 1 থেকে 28 নভেম্বরের মধ্যে ফিলিপাইনে সফর করেছিলেন বাবা ছেলে। কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। দুই হামলাকারী ফিলিপাইন গিয়েছিলেন, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে তারা কেন গিয়েছিলেন, সেই সফরের উদ্দেশ্য কি ছিল, এ ব্যাপারে তদন্ত চলমান। এদিকে ফিলিপাইন সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে, ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দেশটিতে গিয়েছিলেন সাজিদ আকরাম। ছেলে নাভিদ গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পাসপোর্টেই। সেখানে তারা সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন, দাবি করা হয় এবিসি নিউজের প্রতিবেদনে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে সর্বস্তরের মানুষের নজিরবিহীন ভালোবাসা পাচ্ছেন আহমেদ আল আহমেদ। এই মুসলিম অভিবাসী ও তার পরিবারকে সহায়তায় গঠন করা তহবিলে পড়েছে অবিশ্বাস্য সাড়া। একদিনে জমা হয়েছে প্রায় $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে তার বীরত্বের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দিয়েছেন জাতীয় হিরো আখ্যা। বন্ডাই সমুদ্র সৈকতে মৃত্যু ভয় উপেক্ষা করে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়া মুসলিম অভিবাসী আহমেদ আল আহমেদ এখন হাসপাতালে চিকিৎসাধীন। বন্ডাই হিরো হিসেবে খ্যাতি পাওয়া আহমেদকে দেখতে হাসপাতালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিরিয়ান এই মুসলিমকে অস্ট্রেলিয়ার জাতীয় হিরো আখ্যা দিয়েছেন দেশটির সরকার প্রধান। ব্যাপক সাহসিকতার জন্য আহমেদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আহমেদ আল আহমেদের সাথে দেখা করাটা অনেক সম্মানের। তিনি একজন সত্যিকারের অস্ট্রেলিয়ান বীর। তার সাহসিকতা অস্ট্রেলিয়ানদের জন্য অনুপ্রেরণা। তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। আহমেদের জন্য তহবিল সংগ্রহে শুরু হয়েছে গো ফান্ড মি ক্যাম্পেইন, যাতে মিলেছে অভূতপূর্ব সাড়া। কয়েক ঘন্টাতেই জমা পড়ে মিলিয়নের বেশি অস্ট্রেলিয়ান ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 মিলিয়নে। ছেলের আহত হওয়ার খবর পেয়ে সিরিয়া থেকে ছুটে এসেছেন সাহসী আহমেদের বাবা মা। জানান, ছেলের সাহসিকতায় গর্বিত তারা। আমি ছেলের জন্য গর্বিত। সে পুরো অস্ট্রেলিয়া জুড়ে একজন বীরের মর্যাদা পাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীও তার বীরত্বের প্রশংসা করেছেন। আমি বিস্তারিত জানতাম না। যখন শুনলাম আহত হয়ে হাসপাতালে ভর্তি, তখন অস্থির হয়ে উঠলাম। পরে জানলাম আমার ছেলে জীবন বাজি রেখে মানুষকে সাহায্য করেছে। তার হাত ও কাঁধে গুলি লেগেছে। আল্লাহ তাকে রক্ষা করুন। রোববার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় 2 বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করলে এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন নিরস্ত্র আহমেদ। তার সাহসিকতায় প্রাণ বাঁচে অনেকের। হাতে ও কাঁধে গুলি লাগে তার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ। করতে হবে বেশ কয়েকটি অস্ত্রোপচার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। টান দিয়ে মুসলিম নারীর নিকাব খুলে এবার বিতর্কের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতেও। প্রশ্ন উঠেছে বর্ষিয়ান এই রাজনীতিবিদের মানসিক অবস্থা নিয়েও। এই ঘটনায় ক্ষমা চাওয়ার পাশাপাশি নীতিশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলগুলো। পাটনায় সরকারি এক অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক পর্যায়ে তা গ্রহণ করতে মঞ্চে ওঠেন এক মুসলিম নারী চিকিৎসক। এ সময় কোনো কারণ ছাড়াই তার নিকাব টান দিয়ে খুলে ফেলেন বিহারের মুখ্যমন্ত্রী। সোমবারের এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়, যা আলোড়ন তুলেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। ৭৪ বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদের এমন আচরণকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়েছেন অনেকে। প্রশ্ন তুলেছেন নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়েও। মানসিক রূপ সে বহুত সন্তুলিত তো হয় না। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। অনেক সময় তিনি এভাবে আচরণ করেছেন। এনডিএ জোটের নেতারাই এমন। एनडीए के लीडर ही इसी तरीके से। दिमाग की कुछ कमजोरी हो गई है। নীতিশ কুমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তার চিকিৎসা নেওয়া উচিত। তার এমন অবস্থা বহু আগে থেকে। मुख्यमंत्री हैं। বিহারের মুখ্যমন্ত্রীর এমন আচরণে ক্ষোভ জানিয়েছে বিরোধী শিবির। ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস, আরজেডি সহ বেশ কয়েকটি দলের নেতারা। দাবি, রাজ্যের সর্বোচ্চ পদে থাকলেও নারীর পোশাককে অপদস্থ করার অধিকার নেই নীতিশ কুমারের। बहुत ही शर्मनाक है जो काम किया है उन्होंने। অত্যন্ত লজ্জাজনক। আপনি একজন মুখ্যমন্ত্রী, নারীদের সম্মান করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি যে কাপড়ই পরুক, যে বেশভূষাটি আসুক না কেন, জনসম্মুখে তাকে অপদস্থ করার অধিকার কেউ আপনাকে দেয়নি। এটা হয়রানি ছাড়া আর কিছুই না। This is nothing but harassment. शर्म आनी चाहिए। নীতিশ কুমার ও বিজেপির লজ্জা হওয়া উচিত। কোনো মহিলার পর্দা খুলে ফেলার অধিকার কারণ নেই। मिलकर चुनाव लड़ा। এর আগেও বিহারের বিধানসভা নির্বাচনে এক নারীকে মালা পরিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করল FBI। এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আসন্ন ইংরেজি নববর্ষের উৎসবে লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিল টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের একটি কট্টরপন্থী গোষ্ঠী। অভিযান চালিয়ে আটক করা হয়েছে 4 সদস্যকে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত 5টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের গোষ্ঠীটির। গোপনে বিস্ফোরক ডিভাইসের পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বে মোজাভে মরুভূমি এলাকায় যায় দলের 4 সদস্য। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে ধরা পড়ে তাদের কর্মকাণ্ড। হাতে নাতে আটক করা হয় গ্রুপের 4 সদস্য, অড্রে এলেন ক্যারল, জ্যাকারি অ্যারন পেজ, দান্তে গ্যাফিল্ড এবং টিনা লাইকে। 24 থেকে 41 বছরের মধ্যে তাদের বয়স। সোমবার সংবাদ সম্মেলনে FBI ও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের আয়োজন চলাকালে অপারেশন মিডনাইট সান নামে অভিযানের পরিকল্পনা ছিল গোষ্ঠীটির। টার্গেট ছিল 2টি লজিস্টিক্স সেন্টার, অভিবাসী বিষয়ক সংস্থা আইসের এজেন্ট এবং যানবাহন। 8 পৃষ্ঠার হাতে লেখা একটি পরিকল্পনার ছকও উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের বাড়ি থেকে। অভিযুক্তরা সবাই সরকার বিরোধী কট্টর গ্রুপের সদস্য। অভিযানে ক্যারলের বাড়িতে বেশ কিছু পোস্টার পাওয়া গেছে, যেখানে ডেড টু আমেরিকা, লং লিভ টার্টেল আইল্যান্ড অ্যান্ড প্যালেস্টাইন, ডেড টু আইস এ ধরনের কথা রয়েছে। পেজের বাড়িতে বোমা হামলার বিস্তারিত পরিকল্পনার কপি মিলেছে। নাশকতার ষড়যন্ত্র ও নিবন্ধনহীন বিধ্বংসী ডিভাইস ব্যবহারের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে। ষড়যন্ত্রে আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে নিজেদের ফিলিস্তিনপন্থী এবং সরকার বিরোধী হিসেবে দাবি করে টার্টেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট। ঔপনিবেশিকতা থেকে মুক্তি এবং আদিবাসীদের সার্বভৌমত্বের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে। মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যালে তাদের অর্ডার অব দ্য ব্ল্যাক লোটাস নামে একটি গ্রুপ রয়েছে। সেখানে অনেক কট্টরবাদী কথাবার্তার প্রমাণ পেয়েছে FBI। ডরথি দাসরিন, যমুনা নিউজ। পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সাউদার্ন সেন্ট্রাল কমান্ড। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন মাদক পাচারের জন্য আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত রুট দিয়ে চলাচল করছিল নৌযানটি। নিহতদের সবাই সন্ত্রাসী সংগঠনের সদস্য বলেও দাবি তাদের। গত সেপ্টেম্বর থেকেই মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মায়ামির ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন ট্রাম্প। এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান খুব শিগগিরই বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তার অভিযোগ AI ব্যবহার করে তার বক্তব্য সম্পাদনা করেছে বিবিসি। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি, যেখানে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে বিভিন্ন অংশ জোড়া দিয়ে উপস্থাপন করা হয়। এতে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় ট্রাম্পের উস্কানি ছিল বলে ধারণা পাওয়া যায়। এই ঘটনার পর ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি। প্রতিষ্ঠানটির কাছ থেকে সর্বোচ্চ $10 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি করেছেন ট্রাম্প। মারিজুয়ানাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে তালিকাভুক্ত করার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্যানাবিস শিল্পে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই। মাদক হিসেবে শ্রেণীভুক্ত হতে দেখতে চায়। এটি করা হলে এ নিয়ে বিপুল পরিমাণ গবেষণার সুযোগ তৈরি হবে। তাই আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই অন্তত 45টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সিভিল ডিফেন্স। তারা জানায় 2 বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা। এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিল। এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে। এর মধ্যে 70,000 মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের হিসেব নিলে এই সংখ্যা ছাড়াবে লাখের ঘর। এবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা STC। একটি ভিডিও ফুটেজে আবিয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় সামরিক পোশাকে STC সদস্যদের দেখা গেছে। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলের দাবি করে গোষ্ঠীটি। এমনকি এতদিন আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অধীনে থাকা বন্দর নগরী এডেনও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা। ইয়েমেন থেকে আলাদা হয়ে দক্ষিণাঞ্চলের সাউথ ইয়েমেন নামে আলাদা রাষ্ট্র গঠনের তোড়জোড় চালাচ্ছে STC। একসময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আরব সাগরে মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। ছোড়া হয়েছে FM-90 সারফেস টু এয়ার মিসাইল, যা চীনা HO-17 নৌ সংস্করণ। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ISPR। ইসলামাবাদের দাবি ক্ষেপণাস্ত্রটি খুবই সুনিপুণভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুত গতিতে ধ্বংস করতে পারে। এর পাল্লা আনুমানিক 15 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি। সাধারণত দ্রুত গতিতে ছুটতে থাকা লক্ষ্যবস্তু যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফেলে তা ধ্বংসে এ ধরনের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ঘন কুয়াশায় ভারতের দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একযোগে দুর্ঘটনার কবলে 7টি বাস ও 3টি প্রাইভেট কার পড়ে। এতে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 25 জন। মঙ্গলবার ভোরে মথুরায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়
ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। অনেকেই আটকা পড়েন যানবাহনগুলোর ভেতরে। পরে উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয় হতাহতদের। একদিন আগে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় প্রায় 20টি যানবাহন সংঘর্ষে লিপ্ত হয়। কৃষ্ণ সাগরে আন্ডার ওয়াটার ড্রোন হামলায় রাশিয়ার একটি সাবমেরিন নিষ্ক্রিয় করার দাবি করেছে ইউক্রেন। সোমবার দেশটির সিকিউরিটি সার্ভিস জানায় নভরোস্ক বন্দরে চালানো হয়েছে এই হামলা। এক বিবৃতিতে তারা জানায় এতে ব্যবহার করা হয়েছে সাবসি বেবি ড্রোন। প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করেছে কিয়েভ। যে সাবমেরিনে হামলা চালানো হয়েছে সেটি কিলো ক্লাস নামে পরিচিত। ইউক্রেনের দাবি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাবমেরিনটি। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে $400 মিলিয়ন পর্যন্ত। যুদ্ধযানটিতে 4টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে। তবে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। মেক্সিকোয় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 4 জন। সোমবার দেশটির আকাপুলকো থেকে রওনা দিয়েছিল বিমানটি। গন্তব্য ছিল মধ্যাঞ্চলীয় টলুকা। 8 যাত্রী ও 2 ক্রু নিয়ে যাত্রা করেছিল সেসনার ফ্লাইটটি। হঠাৎ নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। বিধ্বস্তের পর আগুন ধরে যায় উড়োজানে। বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। সাধারণ নাগরিকদের ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। এখনও শুরু হয়েছে তদন্ত। মেক্সিকোর পার্লামেন্টে অধিবেশন চলাকালে 2 দলের আইন প্রণেতাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার মেক্সিকো সিটির স্বচ্ছতা নজরদারি সংস্থা বিলুপ্তির প্রস্তাব নিয়ে পার্লামেন্টে উভয় দলের সদস্যদের মাঝে বিরোধ দেখা দেয়। এ সময় বিরোধী ন্যাশনাল অ্যাকশন পার্টি প্যান এর আইন প্রণেতারা প্রস্তাবের প্রতিবাদে পোডিয়াম দখলে নেয়। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দল মোরেনা নতুন স্বচ্ছতা সংস্থাকে ত্রিপক্ষীয় করার বিষয়ে হওয়া সমঝোতা মানেনি। এক পর্যায়ে বাকবিতণ্ডার রূপ নেয় সংঘর্ষে। চিৎকার, চেঁচামেচি, ধাক্কাধাক্কি থেকে শুরু হয় শারীরিকভাবে হেনস্থার ঘটনাও ঘটে। এমনকি কয়েকজন আইন প্রণেতার মধ্যে চুল টানাটানিও হয়। এই অস্থিরতার ফলে অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়। নোবেলজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে মারধরের অভিযোগ উঠেছে দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। গেল সপ্তাহে গ্রেপ্তারের সময় শারীরিকভাবে হেনস্থা করা হয় তাকে। পরে 2 দফায় হাসপাতালে ভর্তি করা হয় নার্গিস মোহাম্মদীকে। এমনটাই দাবি করেছে তার পরিবার। 53 বছর বয়সী এই মানবাধিকার কর্মীর সাথে পরিবারের ফোনালাপের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে নার্গিস ফাউন্ডেশন। এতে বলা হয়, গ্রেপ্তারের সময় সাদা পোশাকধারী এজেন্টরা নার্গিস মোহাম্মদের মাথা ও ঘাড়ে লাঠি দিয়ে সজোরে বারবার আঘাত করে। পরে গুরুতর আহত হলে 2 বার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। উস্কানিমূলক বক্তব্যে দেওয়ার অভিযোগে গেল সপ্তাহে ইরানের মাশহাদ শহর থেকে গ্রেপ্তার হন নার্গিস মোহাম্মদী। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।